সময়টা খ্রিস্টপূর্ব 1463। প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশর শাসন চলছে। একদিন নীলনদ থেকে হঠাৎ করে ভেসে এলো একটা লাশ। বিকৃত হয়ে যাওয়া লাশ, বিভৎস করে ভাবে হত্যা করা হয়েছে। তদন্তে নামলো আমন রেজিমেন্ট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বুহেন দুর্গের প্রধান লেফটেন্যান্ট বাক। তদন্তে নেমেই সে অদ্ভুত কয়েকটা সমস্যার মুখোমুখি হলো। কে এই লাশের ব্যক্তি? কে তাকে খুন করেছে? রাজ পরিবারের বিপক্ষে বা বিরুদ্ধে কেউ কি ষড়যন্ত্র করছে? কিভাবে সেটা থামানো যেতে পারে? আজকে যে বই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য রাইট হ্যান্ড অফ আমন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্য রাইট হ্যান্ড অফ আমন। লিখেছেন লরেন হানি। লেফটেন্যান্ট বাক সিরিজের প্রথম বই এটা। এই বাক সিরিজে আরও 8টা বই আছে। প্রথম 2টা বই ফেস্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড, আমি একটু পরে দেখাচ্ছি, এবং দ্য রাইট হ্যান্ড অফ আমন এবারের বইমেলায় উৎকর্ষ প্রকাশন থেকে বের হয়েছে। এই বইটা অনুবাদ করেছেন মোহাম্মদ ফুয়াদ আল ফিদা। তো এই বইয়ের মূল নামটা যদি দিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে দ্য রাইট হ্যান্ড অফ আমন। তো আমন হচ্ছেন ওই সময়ের বা মিশরের প্রধান দেবতা। অ্যাটলিস্ট অষ্টাদশ শতাব্দীতে মিশরের প্রধান দেবতা হিসেবে আমনকে বলা হতো। তো রাইট হ্যান্ড অফ আমন মানে কি? আমনের ডান হাত। তার মানে আমন দেবতা হিসেবে যার মাধ্যমে সে তার সকল কার্যক্রম করে, বা হচ্ছে যেই ব্যক্তিটার চরিত্র এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে আমনের ডান হাত বলা যেতে পারে, তাকে রেফার করা হচ্ছে। তো তার রাইট হ্যান্ড অফ আমন বলতে আসলে এই গল্পের যে মূল চরিত্র লেফটেন্যান্ট বাক, তাকে মানে বলা হচ্ছে বা তাকে মেনশন করা হচ্ছে দ্য রাইট হ্যান্ড অফ আমন বলে নিয়ে। আচ্ছা, এবার যদি গল্পের মূল কাহিনীর প্রেক্ষাপটে আসি, গল্পটা শুরু হয়েছে অনেক এরকমভাবে। বুহেন দুর্গের প্রধান লেফটেন্যান্ট বাক এবং তার আরেক বন্ধু, আরেকটা দুর্গের প্রধান লেফটেন্যান্ট নেবোয়া, এই দুইজনকে সেনানায়ক থুটি ডেকে পাঠান। কেন ডেকে পাঠান? তার কারণ ওই সময়ে আমন দেবতা, তাকে নিয়ে হচ্ছেন কুশাইট রাজা আমন সারো সে আশেপাশের জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছিল। মেইনলি মূল লক্ষ্য ছিল তার ছেলে আমন সারকা খুবই অসুস্থ ছিল। তো এই ছেলে যেন সুস্থ হয়ে যায়, এই জন্য হচ্ছে বিভিন্ন পূজা অর্চনা করা হচ্ছিল। তো এটার নিরাপত্তার দিকটা নিয়ে আলোচনা করার জন্য সেনানায়ক থুটি ওই দুজনকে ডেকে পাঠান, বাক এবং নেবোয়াকে। তো তারা যেহেতু দুইজনেই অনেক ভালো বন্ধু, নেবোয়া আবার দক্ষ নাবিকও বটে, তো তারা হচ্ছে একটা প্রতিযোগিতা টাইপের করে, নৌকা প্রতিযোগিতা, কে আগে বুহেন দুর্গে পৌঁছাইতে পারে বা সেনানায়ক থুটির কাছে পৌঁছাতে পারে। তো যেহেতু নেবোয়া খুব ভালো নাবিক, সে হচ্ছে একটু এগিয়ে গিয়েছিল প্রতিযোগিতার সময়, বাক একটু পিছিয়ে ছিল। তো হঠাৎ করে একটা খেজুর গাছের গুড়ির সাথে বাকের নৌকাটার ধাক্কা লেগে উল্টে যায়। তো পরবর্তীতে যখন নৌকাটা সোজা করে নিয়ে বাক যখন নৌকাটা উঠলো, তখন দেখলো যে এই খেজুর গাছের যে গুড়ি, ওই গুড়ির সাথে একটা লাশ আটকানো আছে। কিভাবে আটকানো আছে? ওই লাশের মুখের ভেতরে হা করে নিয়ে একটা ছুরি দিয়ে গাছের সাথে গেঁথে রাখা হয়েছে। বিভৎস রকমভাবে লাশটা ফুলে গিয়েছে। তো সে পরবর্তীতে লাশটাকে নিয়ে আসলো, নিয়ে তখন লাশের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করলো। এবং সেনানায়ক থুটি, যেহেতু একটা নিরাপত্তার ব্যাপার আছে, আমনকে নিয়ে যেহেতু কয়েকদিন পরেই বুহেনে আসা হবে, তারপরে পরবর্তী দ্বীপগুলোতে যাওয়া হবে, তো তখন পরবর্তী জায়গাগুলোতে যাওয়া হবে, দ্বীপ বলাটা ভুল হয়েছে, তো তখন নিরাপত্তার ব্যাপারটা জোরদার করার জন্য এবং এই খুনের পেছনের কাহিনী জানার জন্য, কে খুন করেছে সেটা জানার জন্য, কেন খুন করেছে সেটা জানার জন্য সেনানায়ক থুটি লেফটেন্যান্ট বাককে এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব দেয়, এবং এখান থেকেই গল্পটা শুরু হয়। তো এই বইয়ের কয়েকটা ভালো জিনিস নিয়ে আলোচনা যদি করি, সবার ফার্স্টের ভালো জিনিস হচ্ছে এই বইটার অনুবাদক অসাধারণ হয়েছে। অনুবাদক হচ্ছেন ফুয়াদ ভাই, অসাধারণভাবে অনুবাদ করেছেন। এবং এটার যে মূল যে গল্পের যে স্টোরি টেলিংটা, মূল যে বইতে যেরকম ছিল, এই বইতেও ঠিকই সেরকমভাবে রাখা হয়েছে। এটা আমি একটু জোর দিয়ে বলতে পারছি কেন, তার কারণ যখন আমি বইটা পড়া শুরু করেছিলাম, আমার কাছে বইটা কাইন্ড অফ স্লো লাগছিল, একটু স্লো বার্নিং মনে হচ্ছিল। তো তখন আমার কাছে সবার প্রথম যে প্রশ্ন এসেছে, আচ্ছা এটা কি অনুবাদ একটু অন্যরকমভাবে করার জন্য স্লো বার্নিং হয়েছে? কারণ আমি তো জানি যে ফুয়াদ ভাই অনেক ভালো অনুবাদ করেন। তো তখন আমি কি করলাম, তখন আমি হচ্ছে এই বইটার যে মূল ইংলিশ ভার্সন, সেই মূল ইংলিশ ভার্সনটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে নিয়ে পাইরেসি করি নাই, অ্যাপেল বুকসেই ডাউনলোড করেছি। ডাউনলোড করে নিয়ে চেক করে দেখলাম যে এইটার যে মূল ইংলিশ এবং যে হচ্ছে অনুবাদ, দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখলাম যে মূল যে ইংলিশ গল্পটা, এই মূল ইংলিশ গল্পটাই আসলে একটু স্লো টাইপের। তো আবার একই কথা, আমি নদীর পাশে বসে ভিডিও করছি, একটু শব্দ আসতে পারে, এই জন্য হচ্ছে এক্সট্রাভাবে ফোন আলাদা আরেকটা ফোন নিয়েছি, চেষ্টা করবো সাউন্ড কমিয়ে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে মূল বইটা একটু স্লো বার্নিং। এটা আসলে এক্স্যাক্টলি কোন জনরার মধ্যে?
এটাকে আপনি মিথোলজিক্যাল ফিকশন বলতে পারবেন না, কারণ এখানে মিথের যে এলিমেন্টগুলো খুবই অল্প পরিমাণ আছে, দু এক জায়গায় জাস্ট হচ্ছে ক্যামিও হিসেবে মেনশন করা হয়েছে। এর পাশাপাশি এটাকে আপনি হিস্টোরিক্যাল ফিকশনও বলতে পারবেন না, তার কারণ এখানে হিস্ট্রির যে ব্যাপারগুলো বা হচ্ছে মিশরের যে ইতিহাস, সেই ইতিহাসের যে ব্যাপারগুলো, সেই ইতিহাসের ব্যাপারগুলো এখানে আসেনি। আপনি যদি মিশরের যে ঘটনাগুলো বা মিশরের যে কাহিনীগুলো সম্পর্কে যদি বিন্দুমাত্র নাও জেনে থাকেন, মিশরের বা ইজিপ্টের রেফারেন্স যদি আপনি নাও জেনে থাকেন, তাহলে এই বইটা উপভোগ করতে পারবেন, তার কারণ এই বইতে সেরকম কোনো এলিমেন্ট ওরকমভাবে আনা হয় নাই। সো ইস্টার এগ খুবই অল্প পরিমাণে আছে, যে দু একটা ইস্টার এগ আছে সেটা হচ্ছে এই বইতেই বা বইয়ের শুরুর দিকেই মোটামুটি ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। তো এই বইটা হচ্ছে যেহেতু মিথোলজিক্যাল ফিকশনও হইলো না, হিস্টোরিক্যাল ফিকশনও হইলো না, তাহলে কোন জনরার মধ্যে পড়ে? এটা আমার কাছে মনে হয়েছে এটা ডিটেকটিভ জনরার মধ্যে একটু বেশি পড়ে, তার কারণ এই যে খুন হয়েছে, এই খুনের পেছনের তদন্ত এবং এর পেছনের যে ষড়যন্ত্র, এটা নিয়েই মেইনলি মূল গল্পটা। আচ্ছা, তো এই বইয়ের আরেকটা ভালো জিনিস হচ্ছে, যেহেতু এটা মিথোলজিক্যাল বা হিস্টোরিক্যাল ফিকশন না, নর্মালি আমরা ইতিহাসের বা ইজিপ্টের যেই গল্পগুলো পড়ি, ম্যাক্সিমাম গল্পতে আমরা দেখে থাকি যে রাজা রানীদের বা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যারা, তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে বা তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে আমরা অনেক ভালো ধারণা পাই। বাট ওই সময়ে, তৎকালীন সময়ে মিশরের অন্য সাধারণ মানুষদের জীবনযাপন কীরকম বা সেনা কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপন কীরকম, এইটা নিয়ে খুবই অল্প পরিমাণে হচ্ছে আমরা জানতে পারি। তো সেই ব্যাপারটাই হচ্ছে এই বইতে খুব সুন্দরভাবে উঠে এসেছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা যে জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই বইয়ের শুরুতে একেবারে প্রথম পৃষ্ঠার দিকেই সবগুলো চরিত্রের নাম এবং হালকা করে বর্ণনা দেওয়া আছে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এই অর্থে, আমি পার্সোনালি বই যখন পড়ি তখন ধরেন একটা চরিত্র প্রথমবার আসলো, সেকেন্ডবার যখন রিঅ্যাপিয়ারেন্স করে, যদি অনেক পরে রিঅ্যাপিয়ারেন্স করে, মানে ধরেন হচ্ছে 50 পৃষ্ঠা পরে সেই চরিত্রটা আবার নতুন করে আসলো, তখন না আমি আসলে ওই চরিত্রের নামটা ভুলে যাই, যে আচ্ছা এই চরিত্র এটা আবার কে। তখন এই শুরুর দিকে নামটা পড়ে নিয়ে আমার মনে করতে, রিকল করতে একটু ইজি হয়েছে। এটা দেখার পরে আমার প্রথম প্রশ্ন ছিল যে আচ্ছা এটা কি মূল বইতে আছে? আবার মূল বই খুলে দেখলাম যে এটা মূল বইতে আছে। তো মূল বই থেকে এই বিষয়টা, মূল বইতে এই বিষয়ে রাখাটা অনেক ভালো হয়েছে এবং এইটার জন্য হচ্ছে লরেন হানিকে একটা ধন্যবাদ জানতেই হয়। এর পাশাপাশি একটা মানচিত্র দেওয়া আছে, মানচিত্রটা গল্প পড়ার সাথে সাথে রিলেট করতে একটু সুবিধা হয়েছে আমার কাছে। এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে এই যে শুরুর দিকে, বইয়ের শুরুর দিকে যে ক্যারেক্টারের নামগুলো বলা হয়েছে, এখানে দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার মিস গিয়েছে। একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে সেনানায়ক না, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে এই দিকে এখানে বলা হয়েছে যে লেফটেন্যান্ট পিউমরে পদাতিক দলের কর্মকর্তা, অজনপ্রিয়। তো নর্মালি আমরা এখানে যতগুলো লেফটেন্যান্টের দেখছি বা কর্মকর্তা দেখছি, তাদের সবারই একজন করে হচ্ছে উপনেতা থাকে। তো লেফটেন্যান্ট পিউমরেরও একজন উপনেতা ছিল, মিন্নাখত। তো এই উপনেতার নামটা এখানে বলা হয়নি। এছাড়া দেবদেবীদের মধ্যেও দুই একটা নাম এখানে একটু মিসিং টাইপের ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা ক্যারেক্টার হয়তো বা এখানে রাখা উচিত ছিল, সামহাও হয়তো মিসিং হয়ে গিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে একটা ক্যারেক্টারের নামের পরিচয় দিতে গিয়ে একটু স্পয়লার চলে এসেছে। কিভাবে? এখানে হচ্ছে মেন এর দুর্গে অ্যান্টেফ নামে একজনের কথা বলা হয়েছে, যে হচ্ছে মদ্যপ কুমার তো আরেক জিনিস, কুমোর। তো কুমোর কি? কুমোর হচ্ছে যে মাটি নিয়ে কাজ করে। তো এটা এখানে বলাটা দরকার ছিল না আমার কাছে মনে হয়েছে, তার কারণ অ্যান্টেফকে খুঁজে বের করতে লেফটেন্যান্ট বাককে বেশি একটু তদন্ত করতে হয়েছে এবং ওই যে খুন হলো, খুন সম্পর্কে অ্যান্টেফ কিছু ইনফরমেশন জানতো। তো ওই যে অ্যান্টেফ মদ্যপ অবস্থা ছিল, সে শুধুমাত্র এটাই জানতো। তাহলে ওই লোকটা কে, তাকে কোথায় পাওয়া যাবে, সে কতটুকু দেখেছে, সে কি আসলে খুনিকে আইডেন্টিফাই করতে পারবে কিনা, এই বিষয়টা নিয়ে লেফটেন্যান্ট বাক বেশ চিন্তিত ছিল এবং এই মদ্যপ ব্যক্তিটাকে খুঁজে বের করার জন্য লেফটেন্যান্ট বাককে একটু চিন্তা ভাবনা করতে হয়েছে। তো এখানে কুমোর বলে দেওয়ার কারণে এটা একটি স্পয়লার হয়ে গেছে, তার কারণ বইয়ের ভেতরে, ওই গল্পের ভেতরে বেশ ইন্টারেস্টিং একটা অংশ ছিল এরকম, যে এই মদ্যপ ব্যক্তিটার কথা বর্ণনা দিচ্ছে, সে বলছিল যে ওই ব্যক্তিটার হাতের নখের দিকে বা হাতের আঙুলের এখানে কালো কালো হয়ে ময়লা জমেছিল বা মাটি জমেছিল। এটা দিয়ে পরবর্তীতে লেফটেন্যান্ট বাক চিন্তা করলো যে আচ্ছা, কালো মাটি যেহেতু জমেছিল, তাহলে সে নিশ্চয়ই মাটি নিয়ে কাজ করে, তার মানে সে কুমোর হবে। তারপরে সে কুমোর শালায় যখন খোঁজ নিল, তখন সে অ্যান্টেফকে খুঁজে পেল। তো এই যে ইন্টারেস্টিং একটা বিষয়, এই বিষয়টার বইয়ের শুরুর দিকে এরকম বর্ণনা করতে গিয়ে একটু স্পয়েল হয়ে গিয়েছে।
আর হচ্ছে এই বইটা স্লো বার্নিং টাইপের, বাট গল্পের শেষের দিকে এসে নিয়ে মোটামুটি হচ্ছে লাস্ট 1/3 এসে নিয়ে স্পিড মোটামুটি যথেষ্ট ভালো বেড়েছে। যে কোনো স্লো বার্নিং বইতে এই বিষয়টা বেশ আমার কাছে ভালো লাগে, যে ধীরে ধীরে গতি বাড়তে 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 শেষের দিকে একটা চমৎকার টুইস্ট চলে আসে। ওভারঅল কাহিনীর দিক থেকে বলেন বা হচ্ছে গল্পের বর্ণনার দিক থেকে বলেন, এই বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এই বইটা আমার কাছে মনে হচ্ছে ট্রুলি একটা আন্ডাররেটেড বই। এই বইটা নিয়ে তেমন কি আলোচনা করছে না, আলোচনা করে নাই, এখন পর্যন্ত কোনো রিভিউ আসে নাই। তো সেই হিসেবে এই বইটা আন্ডাররেটেড বই হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসি এই বইয়ের বা এই গল্পের কয়েকটা বিষয় নিয়ে, যে বিষয়টা আমার কাছে একটু বাজে লেগেছে বা খারাপ লেগেছে। প্রথম পয়েন্ট হচ্ছে এই বইয়ের যে গল্প, এই গল্পটা হচ্ছে সহজ সরল একটা গল্প। এই গল্পটাকে বর্ণনা করতে গিয়ে জটিলভাবে বর্ণনা করা হয়েছে। তো জটিলভাবে বলার কারণে বা ভাষার কারণে বা হচ্ছে সাহিত্যের যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটার কারণে এই গল্পটা একটু জটিল হয়ে গিয়েছে, চাইলে এটাকে সহজ করা যেত। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে লেফটেন্যান্ট বাকের ব্যাকগ্রাউন্ডে খুবই অল্প বলা হয়েছে। তো জাস্ট বলা হয়েছে সে আমন রেজিমেন্টের প্রধান ছিল এবং তাকে বারবার অনেক ভালো গোয়েন্দা বলা হচ্ছে। তো সে যে ভালো গোয়েন্দা এটা তো আমি জানি না, আমি তো তার গোয়েন্দাগিরির কোনো উদাহরণ এখনও দেখি নাই। সো আমি কীভাবে রিলেট করবো সে ভালো গোয়েন্দা? তো এইটার ব্যাকগ্রাউন্ডটা কম থাকার কারণে ক্যারেক্টারটার সাথে আমার মানে উপলব্ধিটা একটু কম মনে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেটা এক্সপেক্ট করছি, যেহেতু এই বইয়ের আরও 8টা বই বাকি আছে, 7টা বই বাকি আছে এবং সেকেন্ড বইটা রাইট নাও আমার কাছে আছে এবং এটা প্রকাশিত হয়েছে বাংলায়, ফেস টার্ন ব্যাকওয়ার্ড। এই বইগুলোতে হয়তো বা এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে খুব ভালোভাবে জানা যাবে। সেকেন্ড বিষয় হচ্ছে এখানে এই বইয়ের গল্পে অনেকগুলো চরিত্র আছে, বাট সবগুলো চরিত্রের যে ক্যারেক্টারাইজেশনটা অতটা ডিপ লেভেলে যায় নাই, যার কারণে কোনো একটা চরিত্র যদি মারা যায় তাহলে যেহেতু ওই চরিত্রটার চরিত্রায়নটা অতটা গভীরভাবে হয় নাই, বা আমি যেহেতু ওই চরিত্র সম্পর্কে খুব কম জানি, ওই চরিত্রটা মারা গেলে আমার আসলে ওই সিম্প্যাথিটা কাজ করবে না বা হচ্ছে ওই খারাপ লাগাটা কাজ করবে না। সো এটা দরকার, আসলে এটা গল্পের জন্য দরকার যে একজন চরিত্র মারা গেল, লেখক যদি চায় যে ওই চরিত্রটা মারা যাওয়ার কারণে আমি খারাপ উপলব্ধি করি, এই অনুভবটা করানোর জন্য ক্যারেক্টারাইজেশনটা খুব দরকার। তো এই ক্যারেক্টারাইজেশনটা কম মনে হয়েছে, একেবারে ছিল না বিষয়টা এরকম না, ছিল, বাট কিছু দু একটা ক্যারেক্টারের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আর একটু ডেভেলপ করা যেতে পারত। আপাতত এই দুইটা পয়েন্টই আমার কাছে একটু অড লেগেছে। এছাড়া গল্পের কাহিনী খুবই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। এখন এই বইটা কাদের জন্য? এই বইটা যারা মিথোলজিক্যাল ফিকশন বা হিস্টোরিক্যাল ফিকশন খুঁজছেন তাদের জন্য এই বইটা না। আবার যারা হচ্ছে অত্যন্ত ফাস্ট স্পিডে বই পড়ে থাকেন, এই বইটাও আসলে তাদের জন্য না। যারা হচ্ছেন একটু স্লো বার্নিং বই পড়ে অভ্যস্ত বা একটু ঠান্ডা মাথায় বই পড়তে চান বা একটু ভিন্ন রকমের বই পড়তে চান, তাদের জন্য এই বইটা পারফেক্ট হবে। এই অর্থে যে এই বইয়ের যে গল্প বা এই বইয়ের যে কাহিনী, এই বইয়ের কাহিনী অনেক সাধারণ যে থ্রিলারের গল্পগুলো হয়, সেই থ্রিলার বইয়ের থেকে এই বইয়ের গল্পটা একটু অন্য রকমের, একটু ভিন্ন ধারার গল্পের বর্ণনাটা একটু ভিন্ন রকমের, এটার হচ্ছে প্লটটা একটু ভিন্ন রকমের এবং হচ্ছে সমাপ্তিটা একটু ভিন্ন রকমের। তো সেই হিসেবে আপনি যদি একটু ডিফারেন্ট টেস্ট করে দেখতে চান, যে ডেইলি হচ্ছে যদি আপনি অনেক ভালো ভালো সাহিত্য পড়ে থাকেন, তাহলে হচ্ছে তাদের থেকে এটা একটু অন্য রকমের। ওই যে বলে না যে হচ্ছে আপনি যদি হচ্ছে 3 বেলা হচ্ছে কাচ্চি খেয়ে অভ্যস্ত থাকেন, তাহলে একদিন একটু পোলাও ট্রাই করে দেখেন, ওই রকম টাইপের। তো এটা একটু অন্য রকমের বই, একটু ট্রাই করে দেখতে পারেন। যারা এই বইটা পড়েছেন আপনার কাছে কেমন লেগেছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে মনে হচ্ছে যে এই বইটা নিয়ে একটু মিক্সড রিয়াকশন আসবে। তার কারণ হচ্ছে যারা অনেক ফাস্ট পেস বই পড়ে অভ্যস্ত তাদের কাছে বইটা ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে টু বি অনেস্ট বইটা একটু ভালো লেগেছে এবং আন্ডাররেটেড মনে হয়েছে। তো এই হচ্ছে বইটার কাহিনী। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 520 টাকা। টেকনিক্যাল জিনিস যদি বলি, এটার হচ্ছে স্ট্রেট স্পাইন দেওয়া আছে। স্ট্রেট স্পাইন দেওয়াটা থাকলে যেটা সুবিধা হয়, মোটা বই হলে খুলে পড়তে সুবিধা হয়, এটা ততটা মোটা বই না। এটা স্ট্রেট স্পাইন আমার কাছে ভালো লাগে, তার কারণ বুক শেলফে সাজায় রাখলে একটু সুন্দর দেখা যায়। এছাড়া এটা প্রিন্টের কোয়ালিটি ভালো। আর হচ্ছে এটা প্রচ্ছদ করেছেন লুব্ধক। প্রচ্ছদের সাথে গল্পের সম্পর্ক হয়তো বা খুব একটা নাও থাকতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এই অষ্টাদশ রাজবংশের প্রধান যে শাসনকর্তা সে হচ্ছে রানী মায়াতকারে হাতশেপসু। হয়তো বা এই ফিমেল ক্যারেক্টারটা দিয়ে মায়াতকারে হাতশেপসুর কথা বলা হইতে পারে, মেল ক্যারেক্টারটা দিয়ে হয়তো বা লেফটেন্যান্ট বাকের কথা বলা হইতে পারে, অথবা হচ্ছে লেফটেন্যান্ট পিউমরের কথাও বলা হইতে পারে। পিউমরে কি সেটা আমি বলছি না, কারণ গল্পের মূল কাহিনীর সাথে মিল আছে। অথবা এমনও হইতে পারে যে এই বইতে একটা ফিমেল ক্যারেক্টার আছে, একজন সেনানায়কের একটা মেয়ের কথা বলা হয়েছে, যার সাথে মোটামুটি প্রেমের 2-1টা সম্পর্ক বা 2-1টা কনফ্লিকশন ছিল। মানে ওই রকম যেরকম হয় আর কি, যে অত্যন্ত সুন্দরী একটা রমণী, তার পেছনে 2-3 জন হচ্ছে ঘুরে বেড়ায়। তো এখানে যে কনফ্লিক্ট থাকে, সেই কমন কনফ্লিক্ট হইতে পারে হচ্ছে এই হচ্ছে সেই আসেত বা সেই রমণী, এবং এ হচ্ছে তার পেছনে
মানে ঘূর্ণায়মান থাকা চরিত্রগুলোর মধ্যে হয়তো কোনো একজন, এটাও হইতে পারে। তো এখন এটা কে কোনটা সেটা নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করা যেতে পারে। বইয়ের লাস্টের দিকে হচ্ছে ফ্ল্যাপের লেখা দেওয়া আছে এবং ফ্ল্যাপের লেখার হচ্ছে সাথে নিচের দিকে হায়ারোগ্লিফিক্সের মতো করে কিছু জিনিস দেওয়া আছে। এটার সাথে হয়তো গল্পের তেমন একটা সম্পর্ক নাই, প্রচ্ছদ অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে যে গল্পটার সাথে মানানসই। ওকে, এটা গেল প্রথম বই। এবার লেফটেন্যান্ট বাক সিরিজের সেকেন্ড বই, ফেস টার্ন ব্যাকওয়ার্ড। এটা আমি মাত্র পড়া শুরু করলাম এবং এটা নিয়ে আমার মোটামুটি এক্সপেকটেশন আছে, যেহেতু ওখানে কয়েকটা জিনিসের ঘাটতি আমি লক্ষ্য করেছিলাম। এই বইটাতে সেই জিনিসগুলো আছে কিনা, বা পুরো সিরিজটার মধ্যে আসলে ওই সিরিজটা শেষ করলে হয়তো বা আমার সেই যে প্রশ্নগুলো ছিল বা যে কথাগুলো ছিল সেই কথাগুলো হয়তো বা মিটে যাবে। আমি এই বইটা নিয়ে মোটামুটি আশা রাখছি। এই বইটা নিয়ে পড়ার পরে ডিটেলসে রিভিউ ইনশাল্লাহ দিব এবং এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রিট টেলার ফেসবুক পেজে, ইউটিউবেও একটা চ্যানেল আছে, ইনস্টাগ্রামে আছে। যদি দেখে থাকেন তাহলে হচ্ছে কী কী করা লাগবে জানেনি। আনটিল দেন নেক্সট কোনো একটা ভিডিও আপনাদের সামনে হাজির হবো। সাইন আউট।